হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের রাজশাহী বোর্ড 2024 সালের আর্থিক অবস্থার অঙ্কে। আজকে আমরা রাজশাহী বোর্ড 2024 সালের পরীক্ষাতে আসা আর্থিক অবস্থার বিবরণীর অঙ্ক সমাধান করব। চলো শুরু করি। এখানে বলেছে রাবিয়া কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধনের পরিমাণ 20 লক্ষ টাকা, যা প্রতিটি 10 টাকা মূল্যে 2 লক্ষ শেয়ারে বিভক্ত। 2023 সালের 31 ডিসেম্বর তারিখে রেওয়ামিল নিম্নরূপ: রাবিয়া লিমিটেড, রেওয়ামিল, 31 ডিসেম্বর। হিসাবের নাম: ডেবিট টাকা, ক্রেডিট টাকা। শেয়ার মূলধন 80,000 শেয়ার, 8 লক্ষ টাকা। 12% ঋণপত্র 30/6/2023, 2 লক্ষ টাকা। কলকর্যা যন্ত্রপাতি 8,60,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য 1,75,000 টাকা। পণ্য ক্রয় 4,50,000 টাকা। বিক্রয় 8,90,000 টাকা। পণ্য ফেরত 15,000, 10,000, 500 টাকা। আমদানি শুল্ক 50,000 টাকা। সাধারণ খরচ 20,000 টাকা। বেতন খরচ 1,20,000 টাকা। ভাড়া খরচ 45,000 টাকা। অনাদায়ী পাওনা 15,000 টাকা। অনাদায়ী পাওনা সঞ্চিতি 12,000 টাকা। প্রাপ্য হিসাব 1,50,000 টাকা। প্রদেয় হিসাব 80,000 টাকা। নগদ তহবিল 14,000 টাকা। আন্তঃপরিবহন 1,000 টাকা। 10% বিনিয়োগ 1 তারিখ জুলাই মাস 2022 সাল 80,000 টাকা। বাট্টা: একটা হচ্ছে প্রদান, আরেকটা হচ্ছে প্রাপ্তি। প্রদান হচ্ছে 2,000, প্রাপ্তি হচ্ছে 4,500। সমন্বয়তে কি বলছে? সমাপনী মজুত পণ্য 2,20,000 টাকা মূল্যায়ন করা হয়েছে, যার মধ্যে 6,000 টাকা অব্যবহৃত মণিহারি অন্তর্ভুক্ত রয়েছে। 2 নম্বর সমন্বয় বলেছে বাড়া প্রদানের হার, মাসিক হার 3,500 টাকা। 3 নম্বর সমন্বয় বলেছে অনাদায়ী পাওনা সঞ্চিতি 4,000 টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে। 4 নম্বর বলেছে ধারে পণ্য ক্রয় 20,000 টাকা হিসাবভুক্ত হয়নি। 5 নম্বর বলেছে কলকর্য যন্ত্রপাতির উপর 10% অবশ্যই ধার্য করতে হবে। ক নম্বর প্রশ্ন: অনাদায়ী পাওনা বাবদ চলতি বছরের খরচের পরিমাণ নির্ণয় করো। ক নম্বর প্রশ্ন সমাধান করব। 1 নং প্রশ্নের সমাধান লিখব, ক নাম্বার লিখব, এরপর আমরা আমাদের শিরোনাম দিব। অনাদায়ী পাওনা বাবদ চলতি বছরের খরচের পরিমাণ নির্ণয়, এরপর দিব বিবরণ টাকা টাকা। শুরুতে নিয়ে আসবো অনাদায়ী পাওনা 15,000 টাকা। কোথা থেকে? রেওয়ামিল থেকে। এই যে অনাদায়ী পাওনা ছিল 15,000 টাকা, নিয়ে আসলাম। এরপর যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আমাদের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি দেখো কি বলে দেওয়া ছিল: অনাদায়ী পাওনা সঞ্চিতি 4,000 টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে। তার মানে আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতি আগে যত টাকা ছিল তার সাথে আরো 4,000 টাকা যোগ করব। তো রেওয়া মিলে আগে অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল 12,000 টাকা। সমন্বয়তে বলছে আরো 4,000 টাকা বৃদ্ধি করতে হবে, তাহলে লিখবো হচ্ছে যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, তার সাথে 12,000 টাকা রেওয়া মিলে, তার সাথে আরো নতুন 4,000 টাকা যোগ করলে হয় 16,000 টাকা। তাহলে আমাদের অনাদায়ী পাওনা ছিল 15,000, নতুন হয়েছে 16,000, মোট হয়েছে 31,000 টাকা। তার সাথে বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। পুরাতনটা কোনটা? এই যে আমাদের রেওয়া মিলে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি দেওয়া ছিল সেটাই হচ্ছে পুরাতন। ঠিক আছে, তো পুরাতনটা বিয়োগ করলে আমাদের কত হয়? অনাদায়ী পাওনা 19,000 টাকা। তাহলে আমাদের ক নাম্বারে যে চলতি বছরের খরচ যেটা বের করতে বলছিল, সেই অনাদায়ী পাওনা খরচ হয়েছে 19,000 টাকা। খ নাম্বার প্রশ্ন: কোম্পানি বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, তো খ নাম্বার দিব কোম্পানি বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয়, শিরোনামটা দিব বিবরণ টাকা টাকা, 3টা ঘর টানবো। এরপর শুরুতে লিখবো প্রারম্ভিক মজুত পণ্য। এটা কোথা থেকে আনবো? রেওয়ামিল থেকে। প্রারম্ভিক মজুত পণ্য রেওয়ামিলে ছিল 1,75,000 টাকা। সেকেন্ড কলামে লিখলাম। তারপর আনবো হচ্ছে ক্রয়। এই দেখো পণ্য ক্রয় ও বিক্রয় ডেবিট পাশেও ছিল, ক্রেডিট পাশেও ছিল। আমরা ডেবিট পাশের টাকাটাকে ক্রয় হিসেবে নিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, এরপর বাদ পণ্য ফেরত। একটা জিনিসের কথা বলি, পণ্য ফেরত এখানে কিন্তু বলে দেয় না যে আমি কি ক্রয় ফেরত নাকি বিক্রয় ফেরত। একটা কথা মনে রাখবা, আমাদের পণ্য ক্রয় যদি ডেবিট হয়, ক্রয় ফেরত কিন্তু ক্রেডিট হয়। এই জন্য ক্রয় ফেরত কি 10,500 টাকা নিব। আবার বিক্রয় যদি ক্রেডিট হয় তাহলে বিক্রয় ফেরত কিন্তু ডেবিট হবে। তো এখানে পণ্য ফেরতের ডেবিট পাশ হচ্ছে বিক্রয় ফেরত, ক্রেডিট পাশ হচ্ছে ক্রয় ফেরত। তো আমরা আমাদের ক্রয় ফেরতটা নিয়ে এসে বিয়োগ করে কত হয়? 4,39,500 টাকা। তার সাথে আমরা কি করব? যোগ অলিখিত ক্রয়। এটা কোথায় ছিল? 4 নম্বর সমন্বয়তে বলছে ধারে পণ্য ক্রয় 20,000 টাকা হিসাবভুক্ত হয়নি। ধারে পণ্য ক্রয় যাবে তা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, এই জন্য আমরা কি করবো? যোগ অলিখিত ক্রয় 20,000 টাকা যোগ করব। যোগ করলে আমাদের নিট ক্রয় কত টাকা হবে? আমাদের নিট ক্রয় হবে 4,59,500 টাকা।
এটা আমাদের নিট ক্রয়ের সাথে আমরা কি যোগ করব, আমদানি শুল্ক। তো আমাদের রেওয়া মিলে আমদানি শুল্ক ছিল 50,000 টাকা, নিয়ে আসলাম। আন্তঃপরিবহন ছিল হচ্ছে আমাদের, এই যে আন্তঃপরিবহন ছিল 1,000 টাকা, নিয়ে আসলাম। তাহলে আমরা যদি এখন খেয়াল করে দেখি যে আমাদের প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয়, আমদানি শুল্ক, আন্তঃপরিবহন যোগ করলে হয় 6,85,500 টাকা। তার সাথে আমরা কি করব, সমাপনী মজুত পণ্য বাদ দিব। সমাপনী মজুত পণ্য সমন্বয় 1 নম্বরে ছিল 2,20,000 টাকা। তো 2,20,000 টাকা সমাপনী মজুত পণ্য লেখার পর তার সাথে কি বলছে, যার মধ্যে 6,000 টাকা অব্যবহৃত মণিহারি আছে। তার মানে আমাদের সমাপনী মজুত পণ্য 2,20,000 টাকার মধ্যে অব্যবহৃত মণিহারি 6,000 টাকা অতিরিক্ত আমরা দেখিয়ে ফেলেছি। এটাকে সংশোধনের জন্য কি করতে হবে, সমাপনী মজুত পণ্যের 2,20,000-এর সাথে 6,000 টাকা বাদ দিতে হবে। তাহলে আমরা যে টাকাটা পাবো সেটাই হচ্ছে সমাপনী মজুত পণ্য। তা আমরা যদি সেই টাকাটা বাদ দিই তাহলে আমাদের সমাপনী মজুত পণ্য কত টাকা দাঁড়ায়, 2,14,000। তো 2,14,000 টাকা লিখলাম। তাহলে আমাদের 6,85,500 টাকার সাথে 2,14,000 টাকা বাদ দিলে কত টাকা হয়, 4,71,500 টাকা। এটা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। কি আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমাদের খ নম্বর বিক্রিত পণ্যের ব্যয় আমরা বের করে ফেলেছি। এবার আমরা গ নাম্বারটা বের করব। গ নাম্বার প্রশ্নে বলছে কোম্পানির মোট লাভের পরিমাণ 4,03,500 টাকা ধরে সমাপ্ত বছরের নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। এটা আমাদের কি করতে হবে, বিশদায় বিবরণী করতে হবে। বিশদায় বিবরণীর মধ্যে কিন্তু মোট লাভের টাকা দিয়ে দিয়েছে। এর পরের গুলো আমরা বের করব, পরিচালন মুনাফা বের করব, এরপর নিট মুনাফা বের করব, ঠিক আছে। তো আমরা গ নাম্বার লিখব, প্রতিষ্ঠানের নাম রাবেয়া কোম্পানি লিমিটেড, বিশদায় বিবরণী 2023 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। বিবরণ টাকা টাকা লিখব। শুরুতে লিখব মোট লাভ, প্রশ্নে প্রদত্ত। তো মোট লাভ কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া ছিল 4,03,500 টাকা, থার্ড কলামে লিখব। এরপর লিখব বাদ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় রেওয়া মিল থেকে নিয়ে আসব। শুরুতে লিখব হচ্ছে সাধারণ খরচ, এটা আমাদের রেওয়া মিলে দেওয়া ছিল সাধারণ খরচ 20,000 টাকা, সেটা আমরা নিয়ে আসলাম। এখন একটা জিনিস দেখো, আমাদের কিন্তু অব্যবহৃত মণিহারি সমন্বয়তে বলে দেওয়া ছিল, সাধারণ খরচের সাথে অব্যবহৃত মণিহারি কিন্তু বাদ দিতে হবে, তাহলে আমাদের 14,000 টাকা হয়, ঠিক আছে। এই জিনিসটা একটু খেয়াল রাখবা। অব্যবহৃত সাধারণ খরচের মধ্যে কিন্তু মণিহারি মানে কতটুকু আমরা ব্যবহার করি নাই, এটার সাথে সাধারণ খরচের সাথে আমাদের অব্যবহৃত মণিহারি বাদ দিতে হবে। এরপর আমরা কি আনবো, বেতন খরচ আনবো, সেটা আমরা রেওয়া মিল থেকে নিয়ে আসবো। বেতন খরচ ছিল 1,20,000 টাকা, সরাসরি নিয়ে আসছি। ভাড়া খরচ ছিল 45,000 টাকা, তার সাথে দেখো সমন্বয়তে বলছে ভাড়া প্রদানের মাসিক হার 3500 টাকা। এখন দেখো আমরা একটু হিসাব করব যে আমাদের রেওয়া মিলে বলছে ভাড়া আমাদের খরচ হয়েছে 45,000 টাকা, কিন্তু প্রতি মাসে আমাদের 3500 টাকা করে দিতে হবে। তাহলে আমরা একটু দেখি, যদি আমরা 3500-কে 12 দিয়ে গুণ করি তাহলে আমাদের কত টাকা হয়, 42,000 টাকা হয়। তাহলে আমাদের খরচ হচ্ছে 42,000 টাকা, হ্যাঁ, কিন্তু রেওয়া মিলে দিচ্ছে 45,000 টাকা। তার মানে কি এখানে আমাদের অগ্রিম কত, 3,000 টাকা না? হ্যাঁ, আমাদের রেওয়া মিলে ছিল 45,000 কিন্তু খরচ হয়েছে 42,000। তাহলে আমাদের অগ্রিম কত, 3,000 টাকা। দেখো অগ্রিম কিভাবে বের করতে হয় আমি বলে দিচ্ছি, ঠিক আছে, আশা করি বুঝতে পেরে। এরপর দেখো অনাদায়ী পাওনা খরচ বের করবো, এটা কিন্তু আমরা ক নাম্বার থেকে পেয়েছি 19,000 টাকা। এরপর আমরা রেওয়া মিল থেকে বের করব হচ্ছে বাট্টা প্রদান। দেখো আমাদের বাট্টা দুইটা ছিল, একটা হচ্ছে ডেবিট পাশে, ক্রেডিট পাশে। ডেবিট পাশ মানে হচ্ছে খরচ মানে প্রদান, আর ক্রেডিট পাশ মানে হচ্ছে আয় মানে প্রাপ্তি। তো সেক্ষেত্রে যেহেতু আমরা খরচের হিসাব করতেছি সেক্ষেত্রে বাট্টা প্রদান 2,000 টাকা লিখে নিলাম, ঠিক আছে। এরপর আমরা কি বের করব, দেখো আমাদের আরেকটা সমন্বয়তে 5 নম্বরে বলছে কলকর্য যন্ত্রপাতির উপর 10% অবচয় ধার্য করতে হবে। তো প্রথমে শিরোনাম দিব কলকর্য যন্ত্রপাতির অবচয় কত ছিল, আমাদের কলকর্য যন্ত্রপাতি 8,60,000 টাকা, তার উপর 10% হচ্ছে 86,000 টাকা। এখন দেখো আমরা যদি আমাদের সকল পরিচালন খরচ যোগ করি তাহলে আমাদের কত হচ্ছে পরিচালন খরচটা, পরিচালন ব্যয় হচ্ছে 2,83,000 টাকা। তাহলে আমাদের মোট লাভ ছিল 4,03,500 টাকা, মোট পরিচালন ব্যয় হচ্ছে 2,83,000 টাকা। তাহলে আমাদের পরিচালন মুনাফা কত টাকা হয়, 1,20,500 টাকা। মুনাফা কেন, কারণ আমাদের মোট লাভ কিন্তু বেশি, খরচ কিন্তু কম, এর জন্য আমাদের লাভ হয়েছে, ঠিক আছে। এবার আমরা বের করব যোগ অন্যান্য হয়। রেওয়া মিলের মধ্যে আমি বাট্টার দুইটার ডেবিট আর ক্রেডিট পাস দেখাইছি। তো ক্রেডিট পাস হচ্ছে বাট্টা প্রাপ্তি, ঠিক আছে। তো বাট্টা প্রাপ্তি ছিল 4,500 টাকা।
এই বারটা ছিল, ক্রেডিট পাশে 4,500 টাকা লেখা ছিল, জন্য প্রাপ্তি লিখছি, ঠিক আছে। এরপর বের করব বিনিয়োগের সুদ। তো বিনিয়োগের সুদের ক্ষেত্রে দেখো এখানে লিখে দিচ্ছে 1/7/2022, 2022 সাল দেওয়া আছে, কিন্তু আমাদের অঙ্কটা 2023 সালের, ঠিক আছে। তো এটা কিন্তু অতীতের তারিখ, অতীতের সাল দেওয়া, যেহেতু অতীতের সাল দেওয়া সেক্ষেত্রে আমরা এই সালটাকে কাউন্ট করব না, ঠিক আছে। আমরা আমাদের চলমান সালকে কাউন্ট করব, কিন্তু অতীতের কাউন্ট করব না। আর ভবিষ্যতেরটাও করব না, মানে 24 থাকলেও কাউন্ট করব না, অতীতেরটা থাকলেও কাউন্ট করব না, ঠিক আছে। কিন্তু এখানে যদি আমাদের বলে দেওয়া থাকতো যদি এটা 30 জুনে, তাহলে আমরা হিসাবটা আমরা কিন্তু কাউন্ট করতাম, কিন্তু এখানে 31 ডিসেম্বর, তার মানে জানুয়ারিতে শুরু হয়েছে ডিসেম্বরে শেষ হয়েছে, এর জন্য আমরা একসাথে এই হিসাবটা ধরবো না, আমরা করবো কি পুরো এক বছরের হিসাব ধরবো। তো 80,000-এর 10% 8,000 টাকা, সেটা লিখে দিব, ঠিক আছে। তাহলে আমাদের আয় হচ্ছে দুইটা, একটা বার্তা প্রাপ্তি আর একটা হচ্ছে বিনিয়োগের সুদ। সুদ আমরা 10% কেন ধরেছি, কারণ আমাদের হিসাব শুরু হয়েছে জানুয়ারিতে, শেষ হয়েছে ডিসেম্বরে, এই জন্য আমরা এই 22 সালেরটা হিসাব করব না, ঠিক আছে। আর আমরা 23 সালের অঙ্ক করতেছি, এই ক্ষেত্রে আমরা সেই চলমান বছরটাকে হিসাব করে 8,000 টাকা সম্পূর্ণ সুদের সেই হিসাবটা দেখিয়েছি। তাহলে আমাদের মোট আয় হচ্ছে 12,500 টাকা। পরিচালন মুনাফা ছিল 1,20,500 টাকা। অন্যান্য আয় হয়েছে 12,500 টাকা। তাহলে আমাদের মোট হচ্ছে 1,33,000 টাকা, তার সাথে আমাদের অন্যান্য ব্যয় বাদ দিতে হবে। তো অন্যান্য ব্যয়ের মধ্যে কি হবে দেখো, ওখানে লিখে দেওয়া ছিল 12% ঋণপত্র 30/6/2023 সাল, ঠিক আছে। তাহলে দেখো আমরা ঋণপত্রের সুদ কিভাবে বের করব, প্রথমে 2 লক্ষ টাকার 12% বের করব। এরপর দেখো আমাদের হিসাবকাল শেষ হয়েছে 31 ডিসেম্বর, তাহলে আর এখানে দিছে 30/6, তার মানে 30/6 বলতে গেলে কিন্তু জুন, জুনের 30 তারিখ, আমরা জুন মাস ধরবো না, জুলাই থেকে কাউন্ট করব। জুলাই থেকে ডিসেম্বর আমাদের কত মাস হয়, 6 মাস হয়, এর জন্য 6 মাসে সুদ ধরবে, এই জন্য গুণ 6 ভাগ 12 করব, ঠিক আছে। তাহলে আমাদের কত টাকা আসে, ঋণের সুদ 12,000 টাকা, এটা আমাদের খরচ বলে আমরা বিয়োগ করব। তাহলে 1,33,000-এর সাথে 12,000 বিয়োগ করলে কত টাকা হয়, 1,21,000 টাকা। তো এটা আমাদের কি নিট মুনাফা, ঠিক আছে। আমরা কিন্তু আমাদের গ নাম্বার কি বলছিল, মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে, আমরা মুনাফার পরিমাণ বের করতে পেরেছি, ঠিক আছে। তাহলে আমার এইচএসসি বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমাদের বোর্ড প্রশ্নের কিন্তু সকল ভিডিও আমার প্লেলিস্ট, আমার চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো করে নিবে। এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।